প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি আর্টিকেলের উপর একটি ক্লাস এবং এটা হচ্ছে যে ঢাকা বোর্ড 2017 সালে আর্টিকেলের যে প্রশ্নটি এসেছিল, আর্টিকেলের উপর যে প্রশ্নটি এসেছিল সেটির সমাধান ক্লাস। আমরা আজকে এই প্রশ্নটির আমরা সমাধান করব এবং সমাধান করার সময় আমরা প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আর্টিকেলের উপর কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব এবং মন দিয়ে ভিডিওটি দেখলে তোমরা এটা থেকে উপকৃত হবে আশা করা যায়। তো প্রথম বাক্যটি কী ছিল? এই টেক্সটের প্রথম বাক্যটি কী ছিল? ওখানে বলা ছিল প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু। প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু। এখানে বলার চেষ্টা করা হয়েছিল যে দেশপ্রেম হলো একটি মহৎ গুণ, গুণ ভার্চু। আমরা জানি যে ভার্চু ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্চু হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনে সাধারণত বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা কোনো অনির্দিষ্ট করে বোঝাতে কোনো আর্টিকেল বসাই না। কিন্তু দেখো এইখানে ভার্চু মানে হচ্ছে গুণ, এবং গুণ যখন বলা হয়, গুণ কিন্তু একটি কাউন্ট নাউন, অর্থাৎ গুণকে গুণা যায়, গণনা করা যায়। গণনা করা যায় না? গণনা করা যায়। তার একটি গুণ আছে, তার দুটো গুণ আছে, তার তিনটি গুণ আছে, তিনটি গুণ, হ্যাঁ, তার মধ্যে তিনটি গুণের সমাহার আছে। আমরা গুনতে পারি, গুণকে গুণা যায় কখনো কখনো, অর্থাৎ কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে তুমি কাউন্ট নাউন হিসাবে বিবেচনায় নিতে পারো, এবং কাউন্ট নাউন অর্থাৎ গণনা করা যায় এমন নাউন হিসাবে যদি তাকে তুমি সিঙ্গুলার নাম্বারে উপস্থাপন করো, অর্থাৎ কাউন্ট নাউনকে যখন আমরা সিঙ্গুলার নাম্বারে উপস্থাপন করি তখন আমরা তার সামনে এ অথবা এন দেই, তাহলে এখানে কি হচ্ছে? আমরা বলছি যে প্যাট্রিয়টিজম হলো বা দেশপ্রেম, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। দেশপ্রেম হলো একটি মহৎ গুণ, সুতরাং আমরা এ নাম্বার শূন্য স্থানে অথবা এ গ্যাপে আমরা ব্যবহার করলাম। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। এরপরের বাক্যটি কি বলা হচ্ছে? ইট ইন্সপায়ার্স এটা অনুপ্রাণিত করে। এখন স্বাভাবিকভাবেই আমি যখন ইট সাবজেক্ট হিসাবে নিলাম, তারপরে ভার্ব হচ্ছে ইট ইন্সপায়ার্স, অনুপ্রাণিত করে। এখন কাকে অনুপ্রাণিত করে? আমি অবজেক্ট খুঁজব, এবং অবজেক্টের জায়গায় দেখো ম্যান আছে, এবং ম্যানের আগে আমি যদি বসাই তাহলে কি হচ্ছে? ইট ইন্সপায়ার্স আ ম্যান। এটা একজন লোককে অনুপ্রাণিত করে, এবং তাহলে আমার কথাটা কিন্তু শুদ্ধ হচ্ছে, এটা একজন লোককে, হ্যাঁ। এবং ম্যান যেহেতু একটি কাউন্ট নাউন, সুতরাং সিঙ্গুলার নাম্বারে আমরা জানি যে সিঙ্গুলার নাম্বারে যদি আমি কোনো কাউন্ট নাউনকে ব্যবহার করতে চাই অনির্দিষ্ট করে, তাহলে বা এন ব্যবহার করতে হয়। এবং এখানে আমি অর্থের সাথেও মিলিয়ে নিলাম, মানে বাংলার সাথে আমি আমার ভাষাতে আমি জানি যে আর্টিকেলকে সুন্দর করে মেলানো যায়, বেশিরভাগ ক্ষেত্রে মেলানো যায়। এটা একজন লোক, আমি বলছি যে একজন লোক, এটা একজন লোককে অনুপ্রাণিত করে। কিসে অনুপ্রাণিত করে? টু ডেডিকেট, এটা ডেডিকেট করতে, এটা উজাড় করে দিতে সাহায্য করে। ডেডিকেট করা মানে উজাড় করে দেয়া। ইট ইন্সপায়ার্স আ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অব হিজ কান্ট্রি। এখানে ফ্রিডমটা নির্দিষ্ট করা। ফ্রিডমটা কার ফ্রিডম? এটা হচ্ছে তার দেশের ফ্রিডম, এবং তারপরে বলা হচ্ছে যে ফর দ্য ফ্রিডম অব হিজ, তারপরে শূন্যস্থান দেওয়া হচ্ছে অব হিজ কান্ট্রি। এখন আমরা জানি যে তার দেশ, ওখানে কোনো আর্টিকেল বসার কথা না, এবং ওখানে যে বলা হয়, এখানে একটা সিদ্ধান্ত এইভাবে নেওয়া হয় যে যখন কোনো পসেসিভ কেস কোনগুলো? সরাসরি মালিকানা বুঝায় এমন নাউন বা প্রোনাউনের এমন রূপকে আমরা পসেসিভ কেস বলি, যেমন আমার ছাতা, আমার বাড়ি, তোমার কলম, ইয়োর, মাই, ইয়োর, এভাবে হিজ, হার, দেয়ার, তাদের। এগুলো হচ্ছে পসেসিভ কেস, কারণ এগুলো দিয়ে মালিকানা বুঝায়, পজেশন বুঝায়। এজন্য যে রূপ দিয়ে পজেশন বুঝায় সেই রূপকে আমরা বলি পসেসিভ কেস। এবং পসেসিভ কেসের সাথে কোনো আর্টিকেল ব্যবহারের আগে বা পরে কোনো আর্টিকেল ব্যবহারের কোনো প্রয়োজন নাই। সুতরাং ইট ইন্সপায়ার্স আ ম্যান
to dedicate his life for the freedom of his country. এরপরের বাক্যটি কি? এরপরের বাক্যে বলা হচ্ছে a man without patriotism, একজন লোক পেট্রিয়টিজম ছাড়া, a man হবে এখানে। a man without patriotism is no better, সে কোনোভাবেই উত্তম নয় than a beast। এখানে beast মানে কি? beast মানে হচ্ছে পশু, বিশেষ করে 4-footed animal, 4 পেয়ে প্রাণী, অর্থাৎ 4টি পা আছে, 4-footed animal, 4 পা আছে এমন প্রাণীকে সাধারণত beast বলা হয়। তো চতুষ্পদ প্রাণীর চেয়ে একটি, এবং দেখো আমি সেন্স মিলিয়ে নিচ্ছি এভাবে, একজন দেশপ্রেমবিহীন একজন লোক কোনো মতেই একটি 4 পেয়ে প্রাণীর চেয়ে উত্তম নয়। একজন দেশপ্রেমহীন ব্যক্তি 4 পেয়ে, একটি 4 পেয়ে প্রাণী, একটি 4 পেয়ে দেন আ বিস্ট। সুতরাং আমি একটি বলতে পারছি a man without patriotism is no better than a beast। পরের বাক্যটি হচ্ছে a true patriot is honored, a true patriot, একজন খাঁটি দেশপ্রেমিক। আমি ট্রু প্যাট্রিয়টের মানে কিভাবে করলাম, বাংলাতে আমি যখন বললাম যে একজন খাঁটি দেশপ্রেমিক, a true patriot is honored। প্যাসিভ ভয়েসের কথা বলা আমরা এখানে বুঝাই যাচ্ছে, আমরা যখন ভার্বকে দেখতে পাচ্ছি ইজ অনার্ড, আমি বুঝে নিচ্ছি, যাদের ভয়েস সম্পর্কে ধারণা আছে তারা বুঝে নিচ্ছে যেটা প্যাসিভ ভয়েসে কী হয়, যে কাজের কথা বলা থাকে সেটি বাক্যের যে সাবজেক্ট আছে সে করে না, বরং তার উপরেই কাজটি করা হয়। এখানে সম্মান করার কথা বলা আছে, অনারের কথা বলা আছে, এবং এখানে সাবজেক্ট সম্মান করবে না, বরং সাবজেক্টকে সম্মান করা হবে। অর্থাৎ একজন খাঁটি দেশপ্রেমিক কাউকে সম্মান করবে এ কথা বলা হচ্ছে না, তাকে সম্মান করা হয়, অর্থাৎ তিনি সম্মানিত হন। এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান। এখানেও আবার পসিভ কেসের আগে পরে যে বললাম একটু আগে, এখানে আগে একটি শূন্যস্থান দেওয়া আছে, সুতরাং এখানে কোনো আর্টিকেল বসানোর প্রয়োজন নেই। সুতরাং কী হচ্ছে, বাক্যটি কী দাঁড়াচ্ছে? এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান। এর পরের বাক্যে বলা হচ্ছে হি থিংস ফর দ্য বেটারমেন্ট। এখানে হি থিংস ফর দ্য বেটারমেন্ট অব হিজ কান্ট্রি। এই যে আমরা এই ধরনের ফরম্যাট যখন পাই, যে দ্য পিপল অব দ্য কান্ট্রি, দ্য মেম্বার্স অব দ্য ফ্যামিলি, তখন কি হয় এই ধরনের ফরম্যাটে, যেমন দ্য মেম্বার্স অব দ্য ফ্যামিলি যখন বলি যে পরিবারের সদস্যরা, তখন সদস্যরা কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছেন যে পরিবারের সদস্যরা কারা? পরিবারের সদস্যরা। এইভাবে যখন ফরম্যাট থাকে, অব দিয়ে থাকে দ্য মেম্বার্স অব দ্য ফ্যামিলি, তখন প্রথমটির আগে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সেটি নির্দিষ্ট বিবেচিত হয়। এজন্য আমরা ফর দ্য বেটারমেন্ট অব হিজ কান্ট্রি, হি থিংস ফর দ্য বেটারমেন্ট অব হিজ কান্ট্রি, তিনি তার দেশের উন্নয়ন নিয়ে ভাবেন। পরের কথাতে বলা হচ্ছে অন দ্য কন্ট্রারি একটা ফ্রেজ, কিছু শব্দগুচ্ছ আছে যে ফিক্স করা, একদম ওয়ার্ডগুলো ওখানে তৈরি করা, রেডিমেড শব্দগুচ্ছ, এখানে তোমার হাত দেওয়ার কোনো সুযোগ নেই। তো অন দ্য কন্ট্রারি এমন একটি, অন দ্য কন্ট্রারি মানে আমরা বাংলাতে যেটা বলি অপরপক্ষে, এই যে বাংলায় বললাম অপরপক্ষে, এখানে কিন্তু রেডি করা, অপরপক্ষে, অপরের সাথে পক্ষে, পক্ষের সাথে অপরপক্ষে অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে কি? অপরপক্ষে অ্যান আনপেট্রিয়টিক ম্যান, অপরপক্ষে একজন দেশপ্রেমহীন ব্যক্তি, থিংস ভাবেন, অব হিজ ওন ইন্টারেস্ট, অপরপক্ষে একজন দেশপ্রেমহীন ব্যক্তি ভাবেন অব হিজ ওন ইন্টারেস্ট, তার নিজের স্বার্থ নিয়ে, অব হিজ ওন ইন্টারেস্ট, তার নিজের স্বার্থ নিয়ে। এখানে থিঙ্কের পরে যখন অব থাকে তখন আমরা অবকে নিয়ে অর্থে বা সম্বন্ধে অর্থে ব্যবহার করি। অন দ্য কন্ট্রারি অ্যান আনপেট্রিয়টিক ম্যান থিংস
অব হিজ ওন ইন্টারেস্ট, তিনি তার স্বার্থ নিয়ে ভাবেন। ইন্টারেস্ট মানে কি? স্বার্থ। ইন্টারেস্ট মানে আগ্রহ, ইন্টারেস্ট মানে স্বার্থ। এমনকি ব্যাংকের ভাষায় ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। তো হচ্ছে যে আমি আসলে কনটেক্সটটা কি, আমার সেন্টেন্সটা কেমন, সেন্টেন্স অনুযায়ী তো আমার কথার মানে হবে, আমার শব্দের মানে হবে। তো আমি যখন কলেজে যাই, আমি যখন শাখা বলি তখন মানবিক বিজ্ঞান, আবার যখন আমি গাছপালা নিয়ে ভাবি তখন শাখা মানে ডাল। তো এটা হচ্ছে যে কনটেক্সট, আমার কনটেক্সটটা কেমন, আমার কথাটা কিসের উপর আসলে বলা হচ্ছে তার উপর অনেক সময় শব্দের অর্থ নির্ভর করে। তো বলা হচ্ছে যে অন দ্য কন্ট্রারি অ্যান আনপেট্রিয়টিক ম্যান থিংস অব হিজ ওন ইন্টারেস্ট, সে তার স্বার্থ নিয়ে ভাবে। অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে একজন দেশপ্রেমহীন ব্যক্তি তার স্বার্থ নিয়ে ভাবে। এরপরের বাক্য হচ্ছে দোজ হু, তারা যারা। এখানে বোধ করি দে হু বললে ভালো ছিল, কিন্তু দে হু বলা হয় না, তারা যারা অর্থে সবসময় দোজ হু বলা হয়। দোজ হু, তারা যারা, যারা কি? ডাই, তারা যারা মারা যায়। ফর দ্য কান্ট্রি, তারা যারা মারা যায় দেশের জন্য। আমি কেন বসালাম কেন? দ্য কান্ট্রি বলছি কেন? কারণ সে যে মারা যাচ্ছে দেশের জন্য। কার দেশের জন্য? যে কোনো দেশের জন্য না, তার নিজের দেশের জন্য। সুতরাং এই হিসাবে দেশটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এজন্য আমরা দা বলছি, অথবা দা বলছি। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি আর হলো ট্রু প্যাট্রিয়টস, খাঁটি দেশপ্রেমিক। তারা যারা দেশের জন্য মারা যায় হলো খাঁটি দেশপ্রেমিক। তো আজকে আশা করছি যে আমরা এই আলোচনা থেকে উপকৃত হলাম, এবং আমরা আর্টিকেলের উপর এইভাবে আরও কিছু বোর্ড কোয়েশ্চনের আমরা কিছু সমাধান দেব, এবং আমরা যখন সমাধান করব তখন আর্টিকেল নিয়ে আরও কিছু আলোচনা হবে। সবাইকে ভিডিও ক্লাসগুলো দেখার বা অনলাইন ক্লাসগুলো দেখার আমি আহ্বান করছি। কেউ যেন এখন আমরা যারা ক্লাসরুম থেকে দূরে আছি তাদের জন্য বিশেষ করে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবাই মন দিয়ে ক্লাসগুলো দেখবে এবং সবাই পড়াশোনা করবে, সবাই নিয়মিত পড়াশোনা করবে এবং বুঝে পড়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।